শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া আমাদের এই মহান জাতীয় সংসদে কোন সংসদ সদস্যের বক্তব্য যদি বলক্রমেও বাংলাদেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে আজকের সংসদ অধিবেশনে অসংখ্য এমপি শেখ হাসিনার পক্ষ হয়ে কথা বলেছে। শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসবে, এই নিয়ে সংসদে জামাত এবং বিএনপির মুখোমুখি সংঘর্ষ হয়, অসংখ্য এমপি আহত। শেখ হাসিনা কেন, শেখ হাসিনার পুরো গোষ্ঠীর যদি 100-150 লোককেও যদি আপনি ফাঁসি দেন, তারপর আওয়ামী লীগ জেগে উঠবে। আওয়ামী লীগ তো অবশ্যই ফিরে আসবে। বাংলাদেশের যদি গত 54 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করেন, জামাত ফিরে আসে নাই 71-এর এই ঘটনার পর। আমি যদি বলি যে এইটা পুরোটাই অর্জন হলো আওয়ামী লীগের, যে আওয়ামী লীগের অস্তিত্ব সরকার স্বীকার করে না, সরকারের অন্তর্পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন না যে আওয়ামী লীগ বলতে কোনো দলই নাই, তো উনি আওয়ামী লীগকে যে নামেই অভিহিত করেন না, তিনি তাদেরই অর্জন। দিল্লির সেই অত্যন্ত সুরক্ষিত বুলেট প্রুফ সেফ হাউস থেকে কি হঠাৎ করে গায়েব হয়ে গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তবে কি তিনি আর ভারতের মাটিতে নিরাপদ নন, নাকি তাকে অত্যন্ত গোপন ও রহস্যময় কোনো আন্ডারগ্রাউন্ড সামরিক বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে? ভারত কি আসলেই তাকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার ছক কষছে? প্রথম দিক থেকেই আপনি আহ্বান জানিয়ে এসছেন আমরা সবাই যেন পার্টিসিপেশন করে এই সংসদটাকে প্রাণবন্ত রাখি। অসংখ্য ঘটনা ঘটেছে আজকের সংসদ অধিবেশনে। বিশেষ করে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চূড়ান্ত একটি সিদ্ধান্ত হয়। অসংখ্য এমপি শেখ হাসিনার পক্ষ হয়ে কথা বলে। যেই শেখ হাসিনা স্বৈরাচারী করত, এখন তার পক্ষ হয়ে কথা বলায় আওয়ামী লীগ কর্মীরা সারা দেশের মধ্যেই জেগে উঠে। আপনারা দেখেছিলেন গতকালকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে অসংখ্য ঘটনা ঘটিয়েছিল আওয়ামী লীগ কর্মীরা। আজকে আবার তারা এই সুযোগটাকে কাজে লাগায়, এমনকি সংসদের মধ্যে বিএনপি এবং জামাতের এমপিদের মধ্যে মুখোমুখি একটা দাওয়া পাল্টাতে হয়। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আওয়ামী লীগের অ্যাকশন, সংসদের ঘটনা সবকিছুই তুলে ধরবো এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। বিশ্ব রাজনীতির ইতিহাসে এক চরম রহস্য, যা এই মুহূর্তে পুরো দক্ষিণ এশিয়াকে নাড়িয়ে দিয়েছে। দিল্লির সেই অত্যন্ত সুরক্ষিত বুলেট প্রুফ সেফ হাউস থেকে কি হঠাৎ করে গায়েব হয়ে গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? যখন একের পর এক আওয়ামী লীগের ক্ষমতাশালী মন্ত্রী, আমলা আর বিতর্কিত নেতারা গ্রেপ্তার হচ্ছেন, ঠিক তখনই ভারতের ভেতরে শেখ হাসিনাকে নিয়ে শুরু হয়েছে এক অভূতপূর্ব মনস্তাত্ত্বিক খেলা। নরেন্দ্র মোদী সরকার কেন হঠাৎ তার অবস্থান নিয়ে মিডিয়ার সামনে মুখে কুলুপ এঁটেছে? তবে কি তিনি আর ভারতের মাটিতে নিরাপদ নন, নাকি তাকে অত্যন্ত গোপন ও রহস্যময় কোনো আন্ডারগ্রাউন্ড সামরিক বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে? শুনলে আপনার গা শিউরে উঠবে। আজ আমরা উন্মোচন করব দিল্লির ক্ষমতার অলিন্দে লুকিয়ে থাকা সেই হাড় হিম করা সত্য। জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশে বিগত শেখ হাসিনা সরকারের বড় বড় স্তম্ভ, ক্ষমতাশালী দুর্নীতিবাজ এবং বিতর্কিত মন্ত্রী আমলারা, যেমন বেনজির আহমেদ বা মহা বিতর্কিত মুরাদ হাসান সহ একের পর এক হেভিওয়েট নেতারা এখন হাতকড়া পরে আদালতের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন। ঠিক তখনই সবার নজর চলে গেছে দিল্লির দিকে, কারণ যার ছত্রছায়ায় এরা একদিন পুরো দেশ কাঁপিয়েছিল, সেই শেখ হাসিনা নিজে এখন ভারতের মাটিতে কেমন আছেন? তিনি কি আসলেই নিরাপদে আছেন, নাকি তার মাথার উপরও ঘনিয়ে আসছে অন্য কোনো অন্ধকার মেঘ? বাস্তবতা হলো, শেখ হাসিনাকে ভারতের মাটিতে আশ্রয় দেওয়া নিয়ে খোদ দিল্লির ভেতরেই এখন চরম অস্বস্তি তৈরি হয়েছে। একদিকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে মোদী সরকারকে তীব্র বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনেও শেখ হাসিনার উপস্থিতি নিয়ে ভারতের উপর এক ধরনের অদৃশ্য কূটনৈতিক চাপ বাড়ছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ থেকে তাকে আইনি প্রক্রিয়ায় ফেরত চাওয়ার যে জোরালো গুঞ্জন সবসময় বাতাসে ভাসছে, তা ভারতের জন্য এক মস্ত বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বন্ধু রাষ্ট্র বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে ভারত শেখ হাসিনাকে নিয়ে এক চরম দোলাচলে পড়ে গেছে। আর এই দোলাচলের কারণেই কি শুরু হলো সেই রহস্যময় অপারেশন? ঠিক এই চাপের মুখেই দিল্লির বাতাসে ভাসছে এক ভয়ঙ্কর গুঞ্জন। অত্যন্ত বিশ্বস্ত কিছু কূটনৈতিক সূত্রের দাবি, শেখ হাসিনাকে আর দিল্লির সাধারণ কোনো রাষ্ট্রীয় সেফ হাউসে রাখা হচ্ছে না, তাকে ভারতের অত্যন্ত সুরক্ষিত সামরিক ঘাঁটি বেষ্টিত এলাকায় স্থানান্তরিত করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, ভারতের মূলধারার মিডিয়া বা বড় বড় সাংবাদিকদেরও প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে মাননীয় স্পিকার।
আমাদের অর্থমন্ত্রীর দিকে একটু তাকিয়ে দেখুন, আমাদের অর্থমন্ত্রী অনেক স্মার্ট। আমাদের সুযোগ্য মহাসচিব বলেছেন এই বাজেট ক্রিয়েটিভ বাজেট, কিন্তু বাস্তবায়ন করতে পারবেন তো? জাতীয় সংসদের বর্তমান বিরোধী দল জাতীয় পার্টির মতো মিও মিও মার্কা বিরোধী দল নয়। এখনো প্রশাসনের বিভিন্ন চেয়ারে আওয়ামী লীগের দোষর নয়, আওয়ামী লীগের নেতারা বসে আছে। নৌকার তলা গেছে ডুবি, লাঙ্গলে নাই চাষ, ডিজিটাল পাল্লায় মাইপা দেখি ধানের শীষ পাস। মাননীয় স্পিকার, আমাদের অর্থমন্ত্রীর দিকে একটু তাকিয়ে দেখুন, আমাদের অর্থমন্ত্রী অনেক স্মার্ট। সময়টা অনেক খারাপ, এই খারাপ সময়ে আমাদের স্মার্ট অর্থমন্ত্রী, যোগ্য অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন, আমাদের সুযোগ্য মহাসচিব বলেছেন এই বাজেট ক্রিয়েটিভ বাজেট। এই বাজেটকে নিয়ে অনেকে সমালোচনা করেছেন, আবার অনেকে বলেছেন বাজেট ভালো হয়েছে, কিন্তু বাস্তবায়ন করতে পারবেন তো? মাননীয় স্পিকার, এই সরকারের বয়স 4 মাস, এখনো প্রশাসনের বিভিন্ন চেয়ারে আওয়ামী লীগের দোষর নয়, আওয়ামী লীগের নেতারা বসে আছে। তারা সরকারকে সহযোগিতা করছে না। এই দুষ্ট চক্রকে চেয়ারে বসিয়ে রেখে কতটুকু বাজেট বাস্তবায়ন করতে পারা যাবে ভেবে দেখার সময় হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা সরকারের রাজস্ব আদায়ের চেয়ে নিজের রাজস্ব আদায়ে বেশি ব্যস্ত থাকে। রাজস্ব বাড়াতে হলে রাজস্ব বোর্ডে সার্জিক্যাল অপারেশন প্রয়োজন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনার মনে আছে নির্বাচনের আগে একটি দল নির্বাচন না করার ষড়যন্ত্র হিসেবে পিআর বলে টিকটক করছিলেন? আমাদের প্রিয় নেতা সকল ষড়যন্ত্রকারীদের বীজ দাঁত ভেঙে দিয়ে যেভাবে নির্বাচন আদায় করেছেন, ঠিক সেইভাবে সমালোচনাকারীদের মুখে কলমেটে দিয়ে এই বাজেট উনি বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, জাতীয় সংসদের বর্তমান বিরোধী দল জাতীয় পার্টির মতো মিও মিও মার্কা বিরোধী দল নয়। চেয়ে দেখেন কেমন সাদা সাদা ঝকঝকে ফকফকা সত্যিকারের একটি বিরোধী দল। উনারা যখন বাজেট নিয়ে সমালোচনা করেন আমরা কিছু মনে করি না, কিন্তু উনারা যখন বলেন যে উনাদের 168 সিট পাওয়ার কথা ছিল, বিএনপি ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে 68 সিট দিয়েছে, কথাটা সত্য নয়। আমি নির্বাচনের আগে ফেনীর এক নারী ভোটারকে জিজ্ঞেস করেছিলাম ভোটের কি অবস্থা। ওই নারী ভোটার আমাকে বলেছিল নৌকার তলা গেছে ডুবি, লাঙ্গলে নাই চাষ, ডিজিটাল পাল্লায় মাইপা দেখি ধানের শীষ পাস। মাননীয় স্পিকার, আমাদের নেতা জনাব তারেক রহমানের উপর এদেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের কারণে আমাদের এই ভূমিধস বিজয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর কর ছাড় দেওয়া হয়েছে। আমি নিজে বাজার করি, আমি স্বস্তিতে আছি, এদেশের মানুষও স্বস্তিতে আছে, কিন্তু একটি কথা আছে, ব্যবসায়ীরা একবার দাম বাড়ালে এই দাম আর কমাতে চায় না। আমি যদি বলি যে এইটা পুরোটাই অর্জন হলো আওয়ামী লীগের, যে আওয়ামী লীগের অস্তিত্বই সরকার স্বীকার করে না, সরকারের অন্তর্পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন না যে আওয়ামী লীগ বলতে কোনো দলই নাই, তো উনি আওয়ামী লীগকে যে নামেই অভিহিত করেন না কিন্তু তাদেরই অর্জন। এই কাজটা অনেক কষ্ট করে কাঠখড় পুড়াইয়া এই সরকার, এই বিরোধী দল তারা মানুষকে ভুলতে দেয় না, যেন আপনারা ভুলেন না আজকে কিন্তু আওয়ামী লীগের জন্মদিন, আজকে কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা। কাজেই যদি প্রফিট করা হয়ে লাভ যদি করা হয়ে থাকে সরকারি অর্থে, বিরোধী দলের অর্থে, বিরোধী দলের প্রচেষ্টায় শ্রমে ঘামে আওয়ামী লীগের লাভ হয়েছে। পৃথিবীর যে কোনো দেশে যখন কিন্তু সেনাবাহিনী নামায় দেওয়া হয় কোন একটি চ্যালেঞ্জ মোকাবেলায়, সেটা নিয়েই সারা দুনিয়াতে আলোচনা হয়। হয়তো তাৎক্ষণিক ভাবে মিছিল মিটিং শুরু হয়ে যায় না, কিন্তু কিছু আলোচনা তো হয় যে কেন নামানো, ওরা সতর্ক থাকে যে ওই দেশে কি এমন ঘটলো যে সেনাবাহিনীকে নামতে হলো। যদি সরকার মনে করেন যে আমরা দেশের মানুষকে গণতন্ত্র, মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে আমরা মানুষের সমুন্নত রাখার জন্য আমরা কাজ করছি, এবং তাদের জন্য এর চেয়ে বড় চপেটাঘাত কি হতে পারে। এবং এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা যে আপনি সদ্য নির্বাচিত একটা সরকার, মানে 4 মাস হয়েছে, তো আপনি সেই জনগণের উপর আস্থা রাখতে পারছেন না। কেন পারছেন না? এই কারণে আপনার মনের মধ্যে হয়তো চিন্তা ঢুকে গেছে যে মানুষকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের তুলনা করছে। এই চিন্তা কিন্তু আপনার মনের মধ্যে ঢুকছে না, পাই না, ঢুকলে আপনি এটা করতেন না। এবং সেই তুলনায় কি আমরা পিছিয়ে পড়ছি? আওয়ামী লীগ বিএনপিকে ধাক্কাতে ধাক্কাতে কোনায় নিয়ে গেছিল, তাদের মাঠে নামতে দিত না, এটা করতো ওটা করতো, এখানে মিটিং করতে দিব না, শেষ পর্যন্ত গোলাপবাগে যায় মিটিং করতে হবে, অনেক কিছু আওয়ামী লীগ কিন্তু করেছি। কিন্তু গোলাপবাগে তো মিটিংটা করতে দিয়েছি,
আপনি তো তাকে মাঠেই নামতে দিচ্ছেন না, আপনি তো তাকে রাজপথেই নামতে দিচ্ছেন না, আপনি তাকে ঘরে বসে জয় বাংলা বলতে দিচ্ছেন না, তো লোকে একটু তুলনা করবে না? আওয়ামী লীগ ইলেকশনের নামে প্রহসন করতো, আওয়ামী লীগ তাদেরকে বলতো তোমরা ইলেকশনে আসো, তারা আসতো, আসার পর সব ভোট রাতের বেলা নিজেদের বাচ্চারা নিয়ে নিত, অন্যায় করতো। আপনি তো প্রতিবাদ করার সুযোগ পেতেন, আপনি এদেরকে কি করেছেন? আপনি যদি ইলেকশন করতে দিচ্ছেন না, তুমি আসতেই পারবেন। এবং কি করছে, এই যে আসতে না পারার যে প্রতিবাদ করতে দিবেন, ভাই মারবেন কিন্তু চিৎকার করতে দিবেন না। আমাদের প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল। সাংবাদিক মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একটু প্রথমেই আপনার মূল্যায়নটা জানতে চাই যে 23শে জুন যা কিছু ঘটে গেল, আওয়ামী লীগের উপস্থিতি নেই, তারপর একটা অজানা আতঙ্কে, অজানা আশঙ্কায়, যুদ্ধংদেহী একটি অবস্থা সরকারের, সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, পুলিশ, র্যাব, সবকিছু দিয়ে যে আয়োজন, আসলে এর মধ্য দিয়ে, এবং একই সঙ্গে আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতা কর্মীদেরও আটক করা হয়েছে সারা দেশ থেকে, হয়তো কোথাও কোথাও ঝটিকা মিছিল বেরিয়েছিল এতকিছুর মধ্যে। সব মিলিয়ে আসলে অর্জন কার কতটুকু, সরকারের অর্জন কতটুকু, আওয়ামী লীগের অর্জন কতটুকু? আমাদের এই মহান জাতীয় সংসদে কোন সংসদ সদস্যের বক্তব্য যদি বলক্রমেও ইসলামের প্রতি অবমাননা যদি মূলক হয়, এটা আমরা নিন্দা করব। আমি বিতর্কে যাব না, কিন্তু একটা ভুল মেসেজ যাবে বিরোধী দলের পক্ষ থেকে যখন একটা অভিযোগ আকারে বা যে কোনো আকারে বলা হোক যে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য কোরআন আর আয়াতের ভুল ব্যাখ্যা দিয়েছে। আমি প্রথমে বলি, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা, মাদ্রাসা পাশ, দাখিলা, আমার পাশে ছিল, তিনি অন্তত এই উদ্দেশ্যটা বলেন, লইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেটা উনি বলেছেন সেটা প্রাসঙ্গক্রমে বলেছে, আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দেয়। যদি শুকরিয়া আদায় না করি, লইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ আযাব বাড়িয়ে দিতে পারেন। এখন এটা পলিটিক্যালি কেন বক্তব্য হবে, এটা দিয়ে কেন পয়েন্ট অফ অর্ডারে বাড়ানো হবে? এটা ঠিক হয় না। মাননীয় স্পিকার, তিনি বলেছেন, সৎ উদ্দেশ্যেই বলেছেন, এবং আমরা যেন আল্লাহর শুকর গুজার করি। এইটাকে পলিটিক্যালি আমার মনে হয় মিস ইন্টারপ্রিট করা ঠিক হবে না। মাননীয় স্পিকার, আমরা এই 92% মুসলিম দেশে, জনসংখ্যার দেশে, আমাদের এই মহান জাতীয় সংসদে কোন সংসদ সদস্যের বক্তব্য যদি বলক্রমেও ইসলামের প্রতি অবমাননা যদি মূলক হয়, এটা আমরা নিন্দা করব, কিন্তু এইভাবে পলিটিক্যালি ইউজ করা ঠিক হবে না। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। আমি তো বললাম যে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ তিনি কোনো ব্যঙ্গাত্মক কথা এখানে বলবেন না, তিনি একজন প্রবীণ সংসদ সদস্য। তারপরেও তিনি যে মাদ্রাসার ছাত্র সেটাও বলা হলো। আপনারা নিশ্চয়ই হয়তো ওনাদের চেয়ে বেশি জানেন, অনেক আলেম ওলামা আপনাদের মধ্যে থাকতে পারে, এটা নিয়ে বিতর্ক এটা চাই না। আমরা সবাই মুসলমান, এখানে অধিকাংশই মুসলমান, এই দেশটারও 92% মানুষ মুসলমান। সুতরাং এগুলো নিয়ে সংসদে কোনো রকম বিরূপ আলোচনা হোক, এসব স্পর্শকাতর বিষয়। বাংলাদেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসে কি চূড়ান্ত হয়ে গেল বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তনের একেবারে দিনক্ষণ? দেশে ফেরা নিয়ে দলের প্রতিষ্ঠা দিবসে কি বার্তা দিলেন শেখ হাসিনা? আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসে বাংলাদেশ জুড়ে সেনার টহলদারি কেন? একটি দলের প্রতিষ্ঠা দিবসে দেশ জুড়ে সতর্কতা জারি কেন? সরকারে থেকেও আওয়ামী লীগকে কি ভয় পাচ্ছে বিএনপি সহ অন্যান্য কট্টরপন্থী রাজনৈতিক দলগুলো? ঢাকায় আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিলে সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে কেন? হাসিনার প্রত্যাবর্তনের আশঙ্কাতেই কি চীনের দ্বারস্থ হচ্ছেন এখন আবার ওই তারেক রহমান? প্রশ্ন হলো, এত আয়োজন করেও কি আওয়ামী লীগকে প্রতিহত করা গেল? প্রতিষ্ঠা দিবসে কি প্রত্যাবর্তনের বার্তা দিলেন নেত্রী শেখ হাসিনা? দেখুন, একেই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারপর আবার সেনা মোতায়েন করা হয়েছে, পাল্টা মিছিল বের করা হয়েছে। এত কিছু সত্ত্বেও কিন্তু দমিয়ে রাখা যায়নি বাংলাদেশের ওই আওয়ামী লীগের কর্মী সমর্থকদের। ৭৭তম প্রতিষ্ঠা দিবসে রাজধানী ঢাকা এবং অন্যান্য জেলায় দলের নেতা কর্মীরা আত্মগোপন থেকেই সীমিত পরিসরে ঝটিকা মিছিল করেছে। আর শুধু তাই নয়, রীতিমতো পোস্টারিং এবং লিফলেট বিতরণের মতন কর্মসূচিও পালন করেছে তারা। জানেন কি এই সমস্ত মিছিল থেকে কি স্লোগান দেওয়া হয়েছে?
আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকেরা এদিন স্লোগান তুলেছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, আমি ভয় নাই, জয় বাংলা, জয় বাংলা। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা শেখ হাসিনার বিষয়ে কথা হয় এবং আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ, সংসদ অধিবেশনের ঘটনা, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলতেছেন, অসংখ্য ঘটনায় এখানে দেখেছি গাইস। এই বিষয়গুলো দেখে এবং বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবাই আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।